অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশে জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেব, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাসুলও দেব, কিন্তু সবাই মিলে ভুল সংশোধন করতে চাই। সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। আমি আরো বেদনার্ত হয়েছি, অভিভূত হয়েছি। মা তার অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, আইনের শাসন কায়েম করার জন্যে। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে দুজন মন্ত্রী, নিচে জুনায়েদ সাকিব মাননীয় মন্ত্রী চমৎকার বক্তব্য দিয়েছে। এই সরকার তো আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্যে। বাংলাদেশে জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। ইনশাল্লাহ জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গিনের সামনে দুহাত তুলি আবু সাঈদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে 71 সালে, তারাও কিছু পায় নাই। আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না,
কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। গরিব দেশে যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্যে। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার। দর্শক, গতকালকে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ। তিনি বলেছিলেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই দিনে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি ভিন্ন মত দিয়েছিলেন। এই যে মতের ক্ল্যাশ, এই মতের ক্ল্যাশের পরে রাতে তথ্য মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনও দেয়া হয়েছে। এই যে ডাক্তার জাহেদের বক্তব্য, সেই জাহেদের বক্তব্য নিয়ে আমরাও আলোচনা করেছিলাম যে এই ধরনের বক্তব্য টেকনিক্যালি যে রং সেটা তিনি বুঝছেন কিনা। ঢালাওভাবে এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে, সেটাই হয়েছে। রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা বলছে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যমের মুখ চেপে ধরার সিদ্ধান্ত নিয়েছে কিংবা চেষ্টা করছে। এই যে ব্যাপার, শুধুমাত্র রয়টার্স না, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে এই ব্যাপারগুলো উঠে এসেছে। এতে কি সরকারের ভাবমূর্তি বাড়লো নাকি কমলো? এই খবর রয়টার্স, আল জাজিরাতে খবর হওয়া মানে সারা পৃথিবীর গণমাধ্যমে এটা খবর হবে। সরকারের এই মানে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ তিনি কি নিজে থেকে অতি উৎসাহী হলেন? তিনি নিজে থেকে অতি উৎসাহী হয়ে সরকারকে বিপদের মধ্যে ফেলে দিলেন, নাকি এটাই সরকারের সিদ্ধান্ত ছিল? পরবর্তীতে এই আন্তর্জাতিক মিডিয়ার খবর যখন চোখে এসেছে তখন রাতে তড়িঘড়ি করে তথ্য মন্ত্রণালয়ের আলাদা প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি কি বলছে রয়টার্স, কি বলছে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, এবং সর্বশেষ বাংলাদেশ সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করলো কিনা। থাকবেন। বলছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের প্রসঙ্গ এসে গেছে, এটা সরকারের জন্য ভালো কিছু হলো না। এর আগের বারও রয়টার্সে যে সাক্ষাৎকার শেখ হাসিনা সর্বশেষ দিয়েছেন, সেই সাক্ষাৎকারের পরেও এই প্রসঙ্গে ডাক্তার জাহেদ কথা বলেছেন। তখনই প্রশ্ন উঠেছে যে রয়টার্সে প্রকাশিত কোনো খবর বাংলাদেশের কোনো মিডিয়া যদি রিপ্রিন্ট করে সেটা শেখ হাসিনার বক্তব্য প্রচার করা কিভাবে হয়? সেই বিতর্কের জবাব কিন্তু আমরা দিতে দেখিনি। আবারও যখন এই 5 আগস্টকে আজকের মানে এই যে এই সন্ধ্যায় দিল্লিতে কি করবেন না করবেন শেখ হাসিনা সেটা নিয়ে বক্তব্য এবং গণমাধ্যমকে এক ধরনের হুমকি দেয়া, এতে মানে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় একদিকে, আরেকদিকে সরকার যে এটা নিয়ে উদ্বিগ্ন এবং ডাক্তার জাহেদের এই বক্তব্য অহেতুক এরকম ভাবনা তৈরি করবে যে সরকার বোধহয় ভয় পাচ্ছে। সরকারের ভয় পাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না, সেরকম কোনো ঘটনাও ঘটেনি। তাহলে একটা বক্তব্য, সেই বক্তব্যের যদি নানাভাবে নেগেটিভ সংজ্ঞায়ন হতে থাকে আন্তর্জাতিক মিডিয়াতে, তাহলে সেটা সরকারের জন্য বিব্রতকর না? আর ডাক্তার জাহিদুর রহমান কি অতি উৎসাহী হয়ে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন? কি বলছে রয়টার্সের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ভারত থেকে হাসিনার পরিকল্পিত ভাষণ সম্প্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকে সতর্ক করেছে বাংলাদেশ। এটা যখন রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম বলবে তখন আমার মনে হয় যে সরকারের অনেক কিছু বুঝে ওঠা লাগবে এবং ডাক্তার জাহেদকেও তার কথা বলার সময় অনেক বেশি ভেবে চিন্তে কথা বলতে হবে। হাসিনা ও তার ছেলের সঙ্গে
নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভিডিও বার্তা দেওয়ার পরিকল্পনা করছেন, এমনটাও বলছে। ঢাকা বলছে পলাতক ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ডে আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে উন্নয়নশীল সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারত বলছে হাসিনার ব্যক্তিগত অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন রয়টার্স বলছে যে গণ অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার ভারত থেকে ভার্চুয়ালি ভাষণ দিতে যাওয়া নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য বাংলাদেশ দেশের গণমাধ্যমকে সতর্ক করেছে। এবং কি বলেছে সতর্ক করে ব্যবস্থা নেওয়া হবে সেটা তো আপনারা জানেন। এটা আরও ডিটেল অনেক পড়লে অনেক সময় লাগবে। আমরা চলে যাই আল জাজিরার শিরোনামে। আল জাজিরা কি বলছেন বলছে, দেখুন আল জাজিরা শিরোনাম, ইন্ডিয়া ডিনাইজ ইনভলভমেন্ট ইন এক্স বাংলাদেশ পিএম হাসিনাজ প্ল্যান্ড স্পিচ। অর্থাৎ ইন্ডিয়া ডিনাই করছে যে এই স্পিচের শেখ হাসিনার বক্তব্য কিংবা সংবাদ সম্মেলন এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যখন বাংলাদেশ অনেক বেশি উদ্বিগ্ন তখন ইন্ডিয়া এটাকে পাত্তাই দিচ্ছে না। আবার ইন্ডিয়া টুডে কি বলছে দেখুন, ইন্ডিয়ার পত্রিকা, তারা বলছে শেখ হাসিনাজ আওয়ামী লীগ অ্যাকিউজেস ঢাকা অফ ফলস ইনফো বিফোর দিল্লি ইভেন্ট। বাংলাদেশের গণমাধ্যমে নতুন খবর যেটা রাতে এসেছে আমরা দেখেছি সেটা হচ্ছে তথ্য মন্ত্রণালয় এই ডাক্তার জাহেদের বক্তব্যের যে ধরন সেই ধরনটা পরিবর্তন করে ফেলেছে। অর্থাৎ সরকারের অবস্থান পরিবর্তিত হয়েছে, সেটা এই সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট হয়েছে। কেন সেটা উল্লেখ করা হয়েছে। কি বলছে গণমাধ্যমে এটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাসিনার বক্তব্য প্রচার, চিফ প্রসিকিউটরের ভিন্ন মতের পর সরকার অবস্থান জানালো। তার মানে চিফ প্রসিকিউটর যখন বলছেন যে বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো সমস্যা নেই, অন্যদিকে ডাক্তার জাহেদ বলছেন শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য নিয়ে খবর করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একেবারে সরাসরি তিনি ব্যবস্থা গ্রহণের এই শব্দ এবং বাক্য প্রয়োগ করেছেন। এই খবরে বলা হচ্ছে, যেটা সরকারের অবস্থান পরিবর্তন নিয়ে বলা হচ্ছে, আদালতের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এবার উদ্বেগ এসেছে, এবার আর ব্যবস্থা গ্রহণ করব সেরকম ভাষা আসেনি। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এটা জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বিদ্বেষপূর্ণ বক্তব্য না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই এমন মত প্রকাশ করেছিলেন। তথ্য বিবরণীতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে গণমাধ্যমের একটি অংশ আদালতের নির্দেশনা মেনে চললেও কোনো গণমাধ্যম সেটা মানছে না উল্লেখ করে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনা অক্ষুণ্ণ রাখছে, আর একটা অংশ জুলাইয়ের চেতনা অক্ষুণ্ণ রাখছে না। এটা দুঃখজনক। যারা চেতনা অক্ষুণ্ণ রাখছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে সরকার। এবং একই সঙ্গে গণমাধ্যম পতিত শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে যারা বিরত রয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে সরকার। তথ্য বিবরণীতে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতিপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিয়েছেন, এটা বলছে সরকার। এতে আরও বলা হয়, সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে দেশের সব গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচার না করার জন্য বিশেষ অনুরোধ করছে। এবার সরকার বলছে অনুরোধ করার কথা, কিন্তু ডাক্তার জাহেদ বলেছেন এটা করলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। দুইটার ভাষা কিন্তু একেবারেই ভিন্ন। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যের পরে সরকারের এই প্রজ্ঞাপন কিংবা বিজ্ঞপ্তি এটা বলে দেয় যে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ডাক্তার জাহেদের বক্তব্য নিয়ে এবং আন্তর্জাতিক মিডিয়াতে এই খবরগুলো আসা শুরু করেছে, তখন সরকার প্রয়োজন মনে করেছে যে এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। সরকার কখনো সেটা করতে পারে না, সেটা গণতন্ত্রের ভাষাও হতে পারে না। এই যে অবস্থান পরিবর্তন, এই অবস্থান পরিবর্তনে সরকারের কি ভাবমূর্তি বাড়লো নাকি কমলো?
অবধারিতভাবে কমলো এবং এই কমার পেছনে ভূমিকা পালন করলেন ডাক্তার জাহিদুর রহমান। একজন অরাজনৈতিক ব্যক্তি, শিক্ষিত সজ্জন ব্যক্তি, খুবই ভালো কথা বলেন। আমার মনে হয় যে তিনি সরকারে যোগ দিয়ে অনেক বেশি রাজনৈতিক মানে স্টাইলে কথা বলার চেষ্টা করছেন। যেমন গতকালকে বলেছেন যে আমরা যাকে ধরে বেঁধে আনতে চাইছি সে যদি নিজেই আসতে চায় তাহলে আসুক। মানে ল্যাঙ্গুয়েজটা, আমরা যাকে ধরে বেঁধে আনতে চাইছি, তো আসামিকে ধরে বেঁধে আনার সর্বনিকৃষ্ট আসামিও যদি হয় তাহলেও তার মানবাধিকার রক্ষা করা এটা আইনের প্রধান কর্তব্য, সরকারের প্রধান কর্তব্য। সুতরাং আপনি সরকারের মতো জায়গায় বসে বিচার প্রসঙ্গে কথা অতি আবেগে বলতে পারেন না, কারণ বিচার চাই সাক্ষ্য, প্রমাণ, তথ্য, উপাত্ত, আবেগ দেখতে চায় না। সুতরাং এই আবেগটা যতটা কন্ট্রোল করতে পারবেন ততটা বিচার বিতর্কহীন হবে। আর যখনই আপনি আবেগ দেখাতে যাবেন তখনই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এই কথাগুলোর রেফারেন্স দিয়েই অভিযোগ আসবে যে এটাকে প্রভাবিত করা হয়েছে। সেটাই কি চান আপনি? চান না তো। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।